বহুবচন দুটো পেন মানে পেন গুলো, তাহলে আমরা বহুবচন হয়ে গেলে কি অ্যাড করি? Hello everyone, this is Shorosh today, your Bengali teacher from Akash Talks. তো আজকে আমি নিয়ে এসেছি খুব ইন্টারেস্টিং দুটো টপিক। একটা হচ্ছে বাংলা শব্দ আর একটা হচ্ছে বাংলা বানান, যেটা তোদের সব থেকে বেশি ভুল হয়, তাই না? মানে বাংলা বানানে একদম সবাই মা সরস্বতী, একদম সব ভুলভাল লিখে আসিস। কিন্তু হ্যাঁ, তোদের এটা একটা প্লাস পয়েন্ট আছে যে 4টে বানান ভুল করলে 1 নম্বর করে কাটা যায়। সো সেটাও যেন ভুল না হয় সেই জন্যই আজকের এই টপিক। আর তোদের কিন্তু এটা তোদের একটা ব্যাকরণের পার্ট, বাংলা শব্দ ও বাংলা বানান। সো চল দেখে নি। ওকে, সো প্রথমেই যেটা বাংলা শব্দ, একটা বাংলা কথা বলতে গেলে বা একটা বাংলা সেন্টেন্স লিখতে গেলে কিন্তু বাংলা শব্দের প্রয়োগ করতেই হবে, কারণ অনেকগুলো শব্দ মিলেই একটা পুরো সেন্টেন্স গঠন হয়। সো বাংলা শব্দ কি রকম হয় বা কি কি ভাবে বাংলা শব্দ গঠন করা যায় সেটাই হচ্ছে বাংলা শব্দের টপিক। চল দেখে নি। প্রথমেই আমি বলবো মৌলিক শব্দ আর সাধিত শব্দ, এই দুটো কি জিনিস প্রথমে এটা বুঝতে হবে। মৌলিক শব্দ হচ্ছে যে শব্দটাকে আমরা দুভাগে ভাঙতে পারি না, মানে কি একাই একটা স্বাধীন জিনিস যেটাকে আমরা দুভাগ করতে পারি না। যেমন দেখ, মাথা, যদি আমরা এরকম করি মা আর থা, কোনো কি অর্থ হলো জিনিসটা? যদি ময়াকার থয়াকার ভেঙে দিই, কোনো অর্থ নেই তো। মানে ভাঙলে দুটোর মধ্যে কোনো অর্থপূর্ণ কিছু হচ্ছে না, সেটাই হচ্ছে একটা মৌলিক শব্দ। এক্সাম্পলস গুলো দেখেন, কান, নাক, ঘুম, এগুলো সবই মৌলিক শব্দ। সাধিত শব্দ কোনগুলো? যেটাকে যদি আমরা দুভাগ করে ভাঙি কিছু একটা অর্থ, মানে যে কোনো একটার কিছু একটা অর্থ প্রকাশ পাবে, সেটাই হচ্ছে সাধিত শব্দ, মানে আমরা দুভাগ করে ভাঙতে পারি। যেমন দেখ, চলতি, চলতি একটা কথা, চল প্লাস তি, চল প্লাস তি। আচ্ছা দেখ, অজ্ঞাত, অ প্লাস জ্ঞাত, এটাকে দুভাগে ভাঙা যাচ্ছে, সেটা হচ্ছে সাধিত শব্দ। আরেকবার আমি ক্লিয়ার করে দিচ্ছি, মৌলিক শব্দ কি? যেটা সিঙ্গেল, যেটাকে দুভাগ করে ভাঙা যায় না। আর সাধিত শব্দ কি? যেটাকে আমরা দুভাগ করে ভাঙতে পারি। ওকে, মূল শব্দের সাথে উপসর্গ বা প্রত্যয় যোগ করতে হয়। মূল যে শব্দটা সেটার সঙ্গে উপসর্গ বা প্রত্যয়, এই দুটো জিনিস কিন্তু যোগ হয়। উপসর্গ ও প্রত্যয় দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস। চল দেখে নি সেগুলো কি। উপসর্গ জিনিসটা কি? এই যে প্র, পরা, অপ, সম ইত্যাদি, এইগুলো হচ্ছে উপসর্গ। এটা আছে টোটাল 20টা। আমাদের কিন্তু বাংলার উপসর্গ টোটাল 20টা আছে। যেমন ধর, প্রপিতা, একটা শব্দ, পিতা একটা শব্দ, তার সঙ্গে একটা উপসর্গ অ্যাড হলো। এরকমই মানে তোরা লক্ষ্য করলে দেখতে পাবি যে প্র, পরা, অপ, সম, এগুলো কিন্তু সব অ্যাড হয়, মানে একটা অর্থপূর্ণ শব্দ তার সঙ্গে এগুলো অ্যাড হয়ে আরেকটা অর্থ প্রকাশ করে, সেটাই হচ্ছে উপসর্গ। ওকে, আ, হর্ষই, দীর্ঘই, ত, তা, উ, ল, ইল ইত্যাদি, এইগুলো হচ্ছে প্রত্যয়। এগুলো শব্দের সঙ্গে অ্যাড হয়ে কিন্তু আরেকটা নতুন অর্থ তৈরি করে, এটাকে বলা হচ্ছে প্রত্যয়। এগুলো দেখ, এগুলো খেয়াল করে দেখতে পারবি, এগুলো কিন্তু একটা অর্থপূর্ণ শব্দের সঙ্গে যুক্ত হয় এবং আরেকটা অর্থ প্রকাশ করে। বুঝতে পেরেছিস? শব্দের এক বচন থেকে বহু বচন, এক বচন থেকে বহু বচন তোরা অনেকবার করে এসেছিস ছোট থেকে, কিন্তু এক বচন থেকে বহু বচন যদি আমরা করি সেগুলোর সাথে আমরা কি অ্যাড করি? ধর আমার হাতে একটা পেন আছে, এটা কি এক বচন? একটা আছে মানে এক বচন, মানে একটা পেন। এবার ধর আমার এখানে অনেকগুলো পেন রইলো, বা এখানে অনেকগুলো পেন, এই যে আরেকটা পেন, এই যে আরেকটা পেন, আমার কাছে দুটো পেন হয়ে গেল, তাহলে এটা কি হয়ে গেল? বহুবচন দুটো পেন মানে পেন গুলো। তাহলে আমরা বহুবচন হয়ে গেলে কি অ্যাড করি? বহুবচন হয়ে গেলে আমরা কি অ্যাড করি? রা, এরা, গুলা, গুলো, এইগুলো ইত্যাদি অ্যাড করি, তাই না? রা কখন অ্যাড করি? ধর আমি রয়েছি একা এখানে, এখানে যদি আমার সাথে আমার 4টে বন্ধু দাঁড়িয়ে থাকতো, তাহলে বন্ধুরা হয়ে যেতাম আমরা, কারণ এটা বহু বচন হয়ে যেত। বুঝতে পেরেছিস নিশ্চয়ই? তো এইভাবেই কিন্তু বাংলা শব্দ গঠন হয়, এটাই কিন্তু প্যাটার্ন বাংলা শব্দ গঠনের। এইগুলো অ্যাড হয়েই কিন্তু বাংলার এক একটা অর্থপূর্ণ শব্দ গঠন হয়। ওকে, বুঝতে পেরেছিস? হোপফুলি সবাই বুঝে গেছিস। বাংলা বানান কি আছে? বাংলা বানান না এমন একটা কমপ্লিকেটেড জিনিস যে এটাকে ওইভাবে বোঝানো যায় না, বা এটার কোনো নিয়ম থাকে না ধরা বাঁধা। বাংলা বানানটা না নিজেকে মনে রাখতে হয় বা নিজেকে মুখস্থ করতে হয়। তাও তোদের সুবিধার জন্য আমি কয়েকটা ছোট ছোট নিয়ম এনেছি, যাতে তোদের কিন্তু সুবিধা হয়। তো দেখে নে নিয়মগুলো কি। ফার্স্ট নিয়ম, মূল শব্দে আর, মানে এই যে র, বয় শূন্য র বা পেট কাটার মধ্যে স বা রি, এইগুলো থাকলে, এর পরে সাধারণত কি হয়? ন থাকে।
বুঝতে পেরেছিস? মানে এই ন কিন্তু থাকে না, থাকে এই ন। বুঝতে পারছিস? এটা কিন্তু মানে সাধারণত মানে কি, এটা মানে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয়, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লাই হয় না। সো এটা কিন্তু নিজেকে মনে রাখতে হবে, ঠিক আছে? মূর্ধের ন আর দন্তের ন, এই দুটোর মধ্যে কিন্তু ফারাক আছে, এটা কিন্তু নিজেকে মনে রাখতে হবে। কিন্তু হ্যাঁ, সাধারণত অনেক ক্ষেত্রে কি হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে যদি র পেট কাটা মূর্ধন্য স রি থাকে, তারপরে কিন্তু অনেক সময় মূর্ধের ন বসে। ওকে, সেকেন্ডেরটা দেখ, স্ত্রীলিঙ্গের শেষে অধিকাংশই দীর্ঘী, দীর্ঘী থাকে। স্ত্রীলিঙ্গ মানে কি, ধর কোনো মেয়ের নাম বা স্ত্রী মানে বুঝতে পারছিস যে কোনো মেয়ের নাম, তার শেষে, স্ত্রীলিঙ্গের শেষে অধিকাংশই, অধিকাংশ মানে কি, মানে সব সময় হয় না, বাট বেশিরভাগ সময় হয়, কি থাকে, দীর্ঘই। যেমন দেখ এক্সাম্পল তোদের জন্য এনেছি শ্যামলী, রেবতী, এগুলো একটা মেয়ের নাম, বুঝতেই পারছিস লাস্টে কিন্তু দীর্ঘই আছে। ওকে, থাকে, তাহলে এর পরে পেট কাটা মূর্ধন্য স হয়। যেমন দেখ রি আছে, কৃষি, কৃষিতে দেখ পেট কাটা মূর্ধন্য স হচ্ছে, কয় রি আছে, কয় রি, তাই না? কয় রি, বুঝতে পারছিস? এটার পরেও কিন্তু পেট কাটা মূর্ধন্য স আছে। তার মানে কি, রি যদি থাকে তারপরে পেট কাটা মূর্ধন্য সটা কিন্তু সব ক্ষেত্রে নয়, বেশিরভাগ ক্ষেত্রে বসে। সে এই কটাই মোটামুটি একটা নিয়ম তোদেরকে বললাম, যদিও সব ক্ষেত্রে এগুলো ইউজ হয় না, হয়তো অনেক এক্সেপশন আছে। আর বাংলা বানান তো খুব মানে খুবই কমপ্লিকেটেড একটা জিনিস, তো এটা কিন্তু নিজেদের মনে রাখতে হবে। তো তোদের একটা জিনিসই বলবো, যেটাই লিখবি, যাই লিখবি, নিজের মতো করে সহজ সরল ভাষায় লেখার চেষ্টা করবি, কোনো কিছু এমন কমপ্লিকেশন আনবি না, বা কোনো টাফ কিছু লিখতে যাবি না। সো আজকের জন্য এটাই টপিকটা, আশা করবো তোদের হেল্পফুল হবে। সো